কম্পিউটার গ্রাফিক্সের আজকের লেকচারে আমরা শেডিং নিয়ে কথা বলবো। সো শেডিং বেসিক্যালি দ্য প্রসেস অফ অ্যাসাইনিং কালার্স টু দ্য পিক্সেল। সো অলরেডি আমরা প্রিভিয়াস লেকচারগুলোতে কিভাবে একটা পিক্সেলের কালার বের করতে হয় সেটা অ্যাম্বিয়েন্ট লাইট, ডিফিউজ লাইট এবং স্পেকুলার লাইট ইউজ করে আমরা দেখেছি। এবং অ্যাপার্ট ফ্রম অ্যাম্বিয়েন্ট লাইট, যখন আমরা ডিফিউজ লাইট অথবা স্পেকুলার লাইটের জন্য ক্যালকুলেশনগুলো করেছি, আমরা দেখেছি যে পয়েন্টের রেসপেক্টিভে লাইটের পজিশন ভেক্টর, ভিউ পয়েন্টের পজিশন ভেক্টর এবং ওই পিক্সেলের যে সারফেস নর্মালটা রয়েছে সব কিছু মিলিয়ে যদি আমরা ক্যালকুলেশনটা করতে যাই তখন আমাদের ক্যালকুলেশনটা একটা এক্সপেন্সিভ ক্যালকুলেশন হয়। সো এই ক্যালকুলেশনটা যখন আমরা একটা কালারের তিনটা কম্পোনেন্টের জন্য পার পিক্সেলে পার লাইট সোর্সের জন্য করছি, এবং আমাদের যে কোনো রিয়েল লাইফ অবজেক্টে এরকম অনেকগুলো পিক্সেল থাকবে এবং একটা সিনারিওতে অনেকগুলো লাইট সোর্স থাকতে পারে। সো প্রত্যেকটা পিক্সেল এবং প্রত্যেকটা লাইট সোর্সের জন্য যদি আমরা ইন্ডিভিজুয়ালি এভাবে ডিফিউজ এবং স্পেকুলার লাইটের ক্যালকুলেশনটা করি তখন আমাদের ক্যালকুলেশনটা অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যায়। সো শেডিংয়ে আমরা সেই জিনিসটাই ফোকাস করব যে কিভাবে কিছু পিক্সেলের কালার অথবা ইন্টেন্সিটি ফংস ইলিমিনেশন মডেল, যেটা আমাদের অলরেডি ডিসকাস করা হয়েছে, সেটা দিয়ে বের করে অন্যান্য পিক্সেলে সামহাও ইন্টারপোলেশনের মাধ্যমে অথবা যেভাবেই হোক না কেন কম কস্টে বের করতে পারি। সো শেডিং বেসিক্যালি প্রত্যেকটা পিক্সেলে কিছু কালার অ্যাসাইন করবে, বাট কালারটা আমরা এমনভাবে অ্যাসাইন করব যেন আমরা খুব কম এক্সপেন্সিভ কস্টে এই কালার অ্যাসাইনমেন্টটা করতে পারি। সো শেডিং এর দিক থেকে আমরা টোটাল শেডিংটাকে বেসিক্যালি দুইটা ভাস্ট ক্যাটাগরিতে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে ফ্ল্যাট শেডিং, একটা হচ্ছে স্মুথ শেডিং, এবং স্মুথ শেডিংকে আমরা পরবর্তীতে আরও দুটো ক্যাটাগরি গুরাট শেডিং এবং ফং শেডিংয়ে ডিভাইড করব। সো আস্তে আস্তে করে আমরা প্রত্যেকটা শেডিং দেখি, তখন আমাদের টোটাল ব্যাপারটা ক্লিয়ার হবে। সো ফ্ল্যাট শেডিং এর মেইন কনসেপ্টটা হচ্ছে আমরা এন্টায়ার পলিগনের একটা মাত্র পিক্সেলে ফংস ইলুমিনেশন মডেল দ্বারা কালার অ্যাসাইন করব, এবং ওই পিক্সেলে যেই কালারটা পাবো আমার সেই পলিগনের যত পিক্সেল থাকবে প্রত্যেকটা পিক্সেলে আমি সেম কালারটা করে দিব। আর গুরাট শেডিং এ যদি আমরা দেখি, সেখানে আমরা একটা পলিগনের একটা পয়েন্টে ফংস ইলুমিনেশন মডেল অ্যাপ্লাই না করে আমরা একটা পার্টিকুলার পলিগনে যতগুলো ভার্টেক্স থাকবে প্রত্যেকটা ভার্টেক্সের জন্য আমরা ইন্টেন্সিটিটা বের করব। করার পর বাকি পিক্সেলগুলোতে আমরা দেখব যে ইন্টারপোলেশনের মাধ্যমে কিভাবে কালারটা বের করা যায়, সেই জিনিসটা গুরাট শেডিংয়ে অ্যাপ্লাই করব। অ্যান্ড ফাইনালি ফং শেডিংয়ে আমরা ডিরেক্টলি কালারটাকে ইন্টারপোলেট না করে দেখব কিভাবে নর্মাল ভেক্টরটাকে ইন্টারপোলেট করে খুবই রিয়েলিস্টিক ক্লোজ এনাফ আমাদের শেডিং মডেলটা জেনারেট করা যায়। এখন যদি আমরা একটা একটা মডেল আস্তে আস্তে দেখি, সো ফ্ল্যাট শেডিং এর বেসিক কনসেপ্টটা হচ্ছে আমরা প্রত্যেকটা পলিগনের একটা পিক্সেলকে র্যান্ডমলি চুজ করব এবং শুধুমাত্র সেই চুজেন পয়েন্টে ফংস ইলুমিনেশন মডেল অ্যাপ্লাই করার মাধ্যমে কালার ইন্টেন্সিটি বের করে পুরো পলিগনে যত পিক্সেল থাকবে সবগুলোতে আমি সেই কালারটা সেট করে দিব। সো যদি এটার একটা এক্সাম্পল সিনারিও দেখা যায়, সো সাপোজ আমাদের কোনো একটা পলিগনাল শেপ, সেটা হচ্ছে এরকম কোনো একটা পলিগনাল শেপ দেওয়া আছে, আমরা এই পার্টিকুলার শেপের জন্য যদি র্যান্ডমলি এখানে কিছু পিক্সেল কনসিডার করে নেই, সো মনে করি আমার কারেন্টলি এই গিভেন শেপের জন্য টোটাল 20টা পিক্সেল এখানে দেওয়া আছে। সো আমরা 20 পিক্সেলে ইন্ডিভিজুয়ালি ফংস ইলুমিনেশন মডেল অ্যাপ্লাই না করে র্যান্ডমলি, সাপোজ আমি এই পিক্সেলটা সিলেক্ট করলাম, এই পিক্সেলটা সিলেক্ট করার পর আমি ফংস ইলুমিনেশন অ্যাপ্লাই করে বুঝতে পারলাম যে এই পিক্সেলের কালার সাপোজ ব্লু হবে। রেস্ট অফ দ্য পিক্সেলে আমি আবার ফংস ইলুমিনেশন মডেল অ্যাপ্লাই না করে পুরো পলিগনটাকে এখন আমি ব্লু কালার করে দিব। সো এই ধরনের শেডিং অ্যাপ্রোচকেই আমরা বেসিক্যালি বলবো ফ্ল্যাট শেডিং। সো বোঝাই যাচ্ছে যদি আমরা এমন একটা মেশ মডেল ডিজাইন করি যেখানে নাম্বার অফ পলিগনস ইজ লো, তখন কিন্তু ফ্ল্যাট শেডিং আমাকে খুব একটা ভালো এস্টিমেশন দিবে না। বাট আমরা যদি এমন একটা মেশের জন্য ফ্ল্যাট শেডিং অ্যাপ্লাই করি যেখানে নাম্বার অফ পলিগনস ইজ ভেরি হাই, সেখানে কিন্তু ফ্ল্যাট শেডিং আমাকে মোটামুটি একটা ভালো রেজাল্ট দিবে। সো এই জিনিসটাই যদি আমরা একটু ইলাস্ট্রেট করি, অ্যাজ ফর এক্সাম্পল আমাদের যদি কারের জন্য দেখি, মনে করি কারের জন্য এখানে একটা পলিগন ছিল, আবার হচ্ছে এই জায়গায় একটা পলিগন ছিল, আবার
এই জায়গায় একটা পলিগন ছিল, এই জায়গায় একটা পলিগন ছিল, সিমিলারলি এই জায়গায় একটা পলিগন ছিল। সো খেয়াল করে দেখি প্রত্যেকটা পলিগনের জন্য র্যান্ডমলি আমরা একটা পিক্সেল সিলেক্ট করে নিয়েছি, এবং র্যান্ডমলি পিক্সেলটা সিলেক্ট করার পর আমরা শুধুমাত্র ওই পিক্সেলে কালারটা বের করে পুরো পলিগনে সেম কালারটা অ্যাসাইন করে দিয়েছি। সো ফ্ল্যাট শেডিং ইজ ভেরি সিম্পল, এবং ফ্ল্যাট শেডিং দিয়ে আমরা কিন্তু খুব ফাস্ট কোনো একটা অবজেক্টে মোটামুটি রিয়েলিস্টিক্যালি একটা কালার অ্যাসাইন করতে পারি। বাট যেটা মেইন প্রবলেম এই কারের মতো, খেয়াল করে দেখি কারের এই কারটা যেই মেশ দ্বারা ক্রিয়েট করা হয়েছে সেখানে নাম্বার অফ পলিগন ইজ ভেরি লো। সো যেই জিনিসটা দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু প্রত্যেকটা পলিগন ইন্ডিভিজুয়ালি তাদের এক্সিস্টেন্স ধরা যাচ্ছে এবং কারটাকে অতটাই স্মুথ মনে হচ্ছে না। সো প্র্যাকটিক্যালি ফ্ল্যাট শেডিংটা খুব কম ইউজ করা হয়, বাট আমরা ফ্ল্যাট শেডিংটা ইউজ করতে পারবো যখন কোনো একটা মেশে নাম্বার অফ পলিগন কাউন্ট ইজ ভেরি হাই। এবং ফ্ল্যাট শেডিং এ আমাদের কিন্তু এরকম তিনটা অ্যাজাম্পশন থাকে। তিনটা অ্যাজাম্পশন কি? একটা অ্যাজাম্পশন হচ্ছে লাইট সোর্স এট ইনফিনিটি। ফ্ল্যাট শেডিংটা অ্যাকচুয়ালি তখনই খুব ভালো রেজাল্ট দিবে যদি আমাদের অবজেক্টের সারফেস থেকে অ্যাকচুয়াল লাইট সোর্সটা অনেক বেশি দূরে থাকে এবং আইডিয়ালি ইনফাইনাইট ডিস্টেন্সে থাকে। বাট প্র্যাকটিক্যালি আমি যেই লাইট সোর্সের জন্য ইলুমিনেশনটা ক্যালকুলেট করব, অবভিয়াসলি অবজেক্টটা তার ইনফ্লুয়েন্স স্ফিয়ারের ভিতরে আছে, সো অবভিয়াসলি কখনো ইনফাইনাইট ডিস্টেন্সে নাই। বাট যদি ইনফাইনাইট ডিস্টেন্সে থাকতো তখন কিন্তু প্রত্যেকটা পিক্সেলে আমার সেম কালারই আসতো, কারণ তখন প্রত্যেকটা পিক্সেলের সাথে আমাদের লাইটের ভেক্টরটা এন ভেক্টরটার সাথে আমাদের এল ভেক্টরটার 0 ডিগ্রি অ্যাঙ্গেল থাকতো, এবং অলওয়েজ মোটামুটি আমি ধরতে পারতাম যে আমাদের প্রত্যেকটা পিক্সেলে সেম কালারই হবে। একইভাবে শুধু লাইট সোর্সটা ইনফিনিটি না, যদি ভিউয়ারও ইনফিনিটিতে থাকে তখন ইট ডাজেন্ট ম্যাটার আমার অ্যাঙ্গেলটা কত, অলওয়েজ আমাদের স্পেকুলার লাইটও আমাদের সেম ইন্টেন্সিটিতেই আসার কথা। আর আরেকটা জিনিস এখানে ভালো অ্যাজাম্পশন যেটা নেওয়া হয় সেটা হচ্ছে পলিগন রিপ্রেজেন্টস দ্য অ্যাকচুয়াল সারফেস বিং মডেলড। তার মানে আমি যেই পলিগনটা দিয়ে অথবা যেই পলিগনের উপর শেডিং করছি, আমি যেই এই পলিগনটা যেই অবজেক্টের পার্ট, সেটা অ্যাকচুয়ালি ওই পার্টিকুলার অবজেক্টকে খুব ভালো মতো রিপ্রেজেন্ট করে। বাট নর্মালি যখন আমরা দেখব এই কারের জন্য যে নাম্বার অফ পলিগন কাউন্ট এখানে খুবই লো, এর জন্য যেই ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা পলিগন কিন্তু ইন্ডিভিজুয়ালি কারের মেশকে খুব ভালো মতো রিপ্রেজেন্ট করে না। এই কারণে যদি আমরা এখানে ডিরেক্টলি ফ্ল্যাট শেডিং অ্যাপ্লাই করি তখন আমাদের খুব ভালো একটা রিয়েলিস্টিক ইমেজ জেনারেট হয় না। বাট সিম্পলি ফ্ল্যাট শেডিং এর বেসিক আইডিয়া, উই চুজ এ র্যান্ডম পিক্সেল form a polygon and we only apply Fonk's illumination model to that random pixel, and after I find the color at that random pixel আমি প্রত্যেকটা পিক্সেলে সেম কালারটাই অ্যাসাইন করে দিই। সো বেসিক্যালি দিস ইজ দ্য কনসেপ্ট অফ ফ্ল্যাট শেডিং। এখন আমরা যদি স্মুথ শেডিং এ যাই, স্মুথ শেডিং এ আমি বেসিক্যালি কালার মাত্র একবার বের করি না, আমি এখানে প্রত্যেকটা পিক্সেলের জন্য ইন্ডিভিজুয়ালি কালার বের করব। বাট প্রত্যেকটা পিক্সেলে ইন্ডিভিজুয়ালি কালার বের করার সময় এখন আর প্রত্যেকটা পিক্সেলে গিয়ে আমি ফংস ইলুমিনেশন মডেল অ্যাপ্লাই করব না, আমি রেদার কিছু পিক্সেলে ফংস ইলুমিনেশন মডেল অ্যাপ্লাই করে আমি বাকি পিক্সেলগুলোতে ইন্টারপোলেশনের মাধ্যমে অ্যাকচুয়ালি তাদের কালার কি সেটা বের করার চেষ্টা করব। সো এই জিনিসটা এখানে বেসিক্যালি বলা যে আমাদের স্মুথ শেডিং এর জন্য এটা একটা বেটার অ্যাপ্রক্সিমেশন অফ দ্য রিয়েল সারফেস, কারণ আমি একটা সারফেসকে পুরোপুরি ফ্ল্যাট না ধরে এখন কিন্তু ইন্টারপোলেশন করে কালারগুলো বের করছি, এবং প্রত্যেকটা পয়েন্টের কালারই যেহেতু আমি ইন্টারপোলেশন করে বের করছি মোটামুটি এস্টিমেট করা যায় যে রিয়েলিস্টিক্যালি যেমন কালার আসার কথা আমরা মোটামুটি সেরকম কালারই পাবো। সো স্মুথ শেডিংও মোটামুটি দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে গুরাট শেডিং, একটা হচ্ছে ফং শেডিং। এগেইন এই ফং শেডিংটা কিন্তু আমাদের ফং লাইটিং অথবা ইলুমিনেশন মডেলের না, এটা একটা ডিফারেন্ট ফং শেডিং। এখন গুরাট শেডিংটা এক্সপ্লেইন করার আগে আমরা মোটামুটি একটু ইন্টারপোলেশন নিয়ে আইডিয়াটা নিয়ে নিই, তখন আমাদের ডিসকাশনটা অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে। সো সাপোজ আমার কাছে এরকম কোনো একটা লাইন দেওয়া আছে, লাইনের জন্য এই ভার্টেক্সটা ধরে নেই এ, এই ভার্টেক্সটা ধরে নেই বি। মনে করি ভার্টেক্স এ তে কোনো একটা ভ্যালু দেওয়া আছে 50 এবং ভার্টেক্স বি তে কোনো একটা ভ্যালু দেওয়া আছে 70, এবং ইন্টারেস্টিংলি আমার এ এবং বি এর মাঝখানে যে ডিস্টেন্সটা, সাপোজ সেই ডিস্টেন্সটা দেওয়া আছে 100। এখন যদি আমাকে বলা হয় যে এ পয়েন্ট থেকে 30 মিটার দূরে যে আমি সি পয়েন্টটা পাবো,
এই সি পয়েন্টটার ভ্যালু কত হওয়া উচিত যদি আমি লিনিয়ারলি পুরো জিনিসটাকে ইন্টারপোলেট করি। সো যেই জিনিসটা হওয়া উচিত, আমি যদি 50 থেকে টোটাল ভিজিটটা শুরু করি, আমার সি পয়েন্টের ভ্যালুটা হওয়া উচিত আমি 50 প্লাস আমাদের এ পয়েন্ট থেকে যদি আমি টোটাল বি পয়েন্টে মুভ করতাম, তখন আমার বেসিক্যালি এর সাথে 20 যোগ করলে 70 আসতো। সো 20টা আমি কিভাবে পাচ্ছি, 70 মাইনাস 50 করে পাচ্ছি। এখন যদি আমি এ থেকে টোটাল 100 মিটার ডিস্টেন্সই মুভ করতাম, তখন কিন্তু আলটিমেটলি গিয়ে আমি বি এর কালার 70টা পেতাম। বাট আমি কি 100 মিটার ডিস্টেন্সে মুভ করেছি? আনসার ইজ নো, আমি মুভ করেছি 30 মিটার। সো বেসিক্যালি যেই জিনিসটা করা যায়, আমি টোটাল ডিস্টেন্সের কতটুকু মুভ করেছি তার একটা রেশিও ক্যালকুলেট করা যায়। সো যদি আমি 100 মিটারই মুভ করতাম, তখন আমি বেসিক্যালি 50-র সাথে 20 যোগ করতাম। বাট এখন যেহেতু আমি 100 মিটার মুভ না করে 1/3 ডিস্টেন্স মুভ করেছি, সো বেসিক্যালি আমি সেই রেশিওতে এই ভ্যালুটা অ্যাড করেছি। সো আলটিমেটলি এই আনসারটা যেটা আসবে সেটাই কিন্তু বেসিক্যালি সি এর ভ্যালু হওয়া উচিত, যে 20 ইন্টু 30 ডিভাইডেড বাই 100, অ্যান্ড আলটিমেটলি যেই ভ্যালুটা আসবে সেটাই বেসিক্যালি আমাদের সি এর ভ্যালু দিবে। সো বেসিক্যালি এই ভ্যালুটা আসবে হচ্ছে আমার 3 ইন্টু 2 6, বেসিক্যালি আমার ভ্যালুটা আসবে 56। সো আমি সি এর ভ্যালুটা পেয়ে গেলাম কিন্তু 56। সেম ভ্যালুটা আমি কি বি থেকেও বের করতে পারতাম। বি থেকে আমি কিভাবে বের করতে পারতাম? বি থেকে কিন্তু সি এর ডিস্টেন্স হচ্ছে 70 মিটার। এ থেকে যদি সি এর ডিস্টেন্স 30 মিটার হয় এবং এ বি এর মাঝখানে টোটাল ডিস্টেন্স যদি 100 মিটার হয়, তখন বি থেকেও ডিস্টেন্স হয় 70 মিটার। সো আমি সেম ক্যালকুলেশনটা, সি এর সেম ক্যালকুলেশনটা বিটাকে বেস ধরেও করতে পারি। সো বি এর কালার হচ্ছে 70, এই 70 থেকে আমি আসতেছি 50-র দিকে। সো বেসিক্যালি আমার কাছে যেই জিনিসটা যোগ করা উচিত সেটা হচ্ছে 50 মাইনাস 70। সো বেসিক্যালি আমি যদি বি থেকে কমপ্লিটলি এর দিকে আসতাম, তখন আমার 20 বিয়োগ করে ভ্যালুটা আসতো 50। বাট আমি কি সি থেকে পুরোপুরি, মানে বি থেকে পুরোপুরি এর দিকে এসেছি? আনসার ইজ নো, আমি একটা ফ্র্যাকশনাল ভ্যালু এসেছি। কতটুকু ফ্র্যাকশনাল ভ্যালু এসেছি? আমার বি থেকে এর দিকে টোটাল ডিস্টেন্স যাওয়া যেত 100, বাট আমি 100 ডিস্টেন্স মুভ করি নাই, আমি হচ্ছে 70 ডিস্টেন্স মুভ করেছি। সো টোটাল মাইনাস করা যেত 70 থেকে 20 যদি আমি বি থেকে এতে আসতাম। বাট আমি যেহেতু বি থেকে এতে আসিনি, আমি বি থেকে সিতে গিয়েছি, সো আমি টোটাল 100 মিটার ডিস্টেন্স না গিয়ে 70 মিটার ডিস্টেন্স গিয়েছি, এবং সেই প্রপোর্শনাটলি আমি 70 থেকে বিয়োগ করেছি। যদি এই জিনিসটা ক্যালকুলেট করা হয়, আমরা দেখব আনসার ঘুরে ফিরে আবার 56ই আসে। সো খুবই বেসিক নর্মাল ইন্টারপোলেশন। আমরা এই নর্মাল ইন্টারপোলেশনটাকেই দেখব স্মুথ শেডিংয়ে অ্যাপ্লাই করা যায়। এখন পর্যন্ত যে ডিসকাশনটা করা হলো, এটাকে যদি আমরা সামান্য এক্সটেন্ড করি, যেই জিনিসটা দাঁড়াবে, মনে করি এখন সেম ডিসকাশনটা আমরা দুই ধরনের লাইনের জন্য করি। সো এই দুই ধরনের লাইনের জন্য মনে করি এই পয়েন্টটা দেওয়া আছে এ, এই পয়েন্টটা দেওয়া আছে বি, এই পয়েন্টটা দেওয়া আছে সি, এই পয়েন্টটা দেওয়া আছে ডি। ফার্স্ট অফ অল মনে করি এ পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া x0 y0, বি পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া x1 y1। একইভাবে বি পয়েন্টের যেই ভ্যালু সেটা সাপোজ দেওয়া ভিবি, এ পয়েন্টের যেই ভ্যালু সেটা সাপোজ দেওয়া ভিএ। মাঝখানে আমাদের নতুন একটা পয়েন্ট সাপোজ সি দেওয়া, যার কোঅর্ডিনেট বেসিক্যালি দেওয়া আছে x2 y2। এখন আগের মতো করে সেম ফর্মুলাটাই যদি আমি অ্যাপ্লাই করি, যে আমাদের এই সি পয়েন্টের যেই ভ্যালু ভিসি, এই ভিসির ভ্যালুটা কি হবে যদি আমাদের এ পয়েন্টের ভ্যালু ভিএ এবং বি পয়েন্টের ভ্যালু ভিবি জানা থাকে। সো আগের মতোই যদি অ্যাপ্লাই করি, যদি আমি ক্যালকুলেশনটা এ থেকে শুরু করি, তখন আমার ভিসি এর ভ্যালু যেই জিনিসটা দেওয়া যায়, ভিসি এর ভ্যালুটা হবে ভি এর ভ্যালু প্লাস ভিবি মাইনাস ভি এর ভ্যালু ইনটু আমার ডিভাইডেড বাই এ থেকে বি এর টোটাল ডিস্টেন্সটাকে যদি আমি ডি অফ এ কমা বি ধরি, সেটাকে আমি এই জিনিসটাকে ভাগ করব কোত্থেকে, সেটা হচ্ছে
এ থেকে সি এর টোটাল ডিস্টেন্স, কারণ আমি এ থেকে তো বি টোটাল মুভ করি না, আমি এ থেকে সি মুভ করেছি। সো ডিস্টেন্স অফ এ কমা সি। সো সেম ফর্মুলাটা দিয়ে অ্যাপ্লাই করা যাবে। এখন আমাকে যদি ডিস্টেন্স অফ এ বি বের করতে বলে, আমাকে যেহেতু দুইটা কোঅর্ডিনেট জানা আছে, সো আমি এ বির ভিতরে কার্টেশিয়ান ডিস্টেন্স বেসিক্যালি বের করতে পারবো x1 মাইনাস এক্স নট হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস ওয়াই নট হোল স্কোয়ার। একইভাবে এ এবং সি এর ভিতরে আমি ডিস্টেন্সটা বের করতে পারবো x2 মাইনাস এক্স নট হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস ওয়াই নট হোল স্কোয়ার। সো যদি আমরা বেসিক্যালি এই ডিএবি এবং ডিএসির ভ্যালু এখানে বসিয়ে দেই, আমাদের আগের ইন্টারপোলেশন অনুযায়ী কিন্তু ভিসি এর ভ্যালুটাও চলে আসবে। সেম জিনিসটাকে আমরা যদি একটু ঘুরিয়ে লিখি, চাইলে আমরা বি থেকেও ক্যালকুলেশনটা করতে পারি এই সি পয়েন্টের ভ্যালুটা বের করার জন্য। কিভাবে ক্যালকুলেট করতে পারি? এগেইন আমি যদি এই সি পয়েন্টের ভ্যালু ক্যালকুলেট করতে চাই, যেখানে বি পয়েন্টের ভ্যালু থেকে আমি জার্নিটা শুরু করছি, তখন আমার টোটাল ভ্যালুটা যেই জিনিসটা করা যায়, ভি বির সাথে ভি এ মাইনাস ভিভি টোটাল ডিফারেন্স এতটুকু যোগ করা যাবে। বাট যদি আমি বি থেকে এ পর্যন্ত যেতাম, তাহলে আমি টোটাল এই ডিস্টেন্সটা যোগ করতাম। বাট আমি তো টোটাল এই ডিস্টেন্সটা যাই নাই, আমি বি থেকে এ ডিস্টেন্সটা না গিয়ে আমি গিয়েছি বি থেকে সি পরিমাণ ডিস্টেন্স। সো আগের মতো করে যদি আমি কার্তেশিয়ান ফর্মুলাটা বসিয়ে দিই ডিবিসি আর ডিবি এর জন্য, তখন আমার কিন্তু এই ভ্যালু অফ বিটাকে বেস ধরেও আমি সি পয়েন্টের সেম ভ্যালুটাই ক্যালকুলেশন করতে পারি। এতক্ষণ পর্যন্ত যেই ফর্মুলাগুলো দেখানো হয়েছিল, এটা কিন্তু একটু আগে যে এক্সাম্পলটা দেখালাম তারই একটা জাস্ট ফর্মুলেশন, রাইট? এখন এই জিনিসটাকে যদি আমরা সামান্য একটু সিম্পলিফাই করি, কেন আমাদের সিম্পলিফাইটা করা দরকার? আমরা চাই যে কম্পিউটার গ্রাফিক্সে সবকিছু খুব লিস্ট টাইমে করার জন্য। সো এই জিনিসটাকে যদি একটু আমরা কম্পিউটার গ্রাফিক্সে সবকিছু চাই লিস্ট টাইমে করার জন্য, রাইট? এখন সবকিছু যদি লিস্ট টাইমে করতে চাই, যেই প্রবলেমটা আমরা এখানে ফেস করব সেটা হচ্ছে আমাদের এই ডিএসি এবং এই ডিএবি এই দুইটা ভ্যালু যদি আমরা বের করতে চাই, আমাদের কিন্তু একটা বড় এরকম ক্যালকুলেশন করতে হচ্ছে। এবং এই ক্যালকুলেশনটা আমরা কিন্তু প্রত্যেকটা পিক্সেলের জন্য করব। প্রত্যেকটা পিক্সেল একটা সার্টেন রেজলিউশনের জন্য কাউন্টটা হিউজ নাম্বার আসে, এবং স্ক্রিনটা যতবার রিফ্রেশ হয় প্রত্যেকবারই কিন্তু আমার এই সেম ক্যালকুলেশনটা করতে হবে। এবং আমরা যেহেতু ইন্টারপোলেশনটাই করছি এবং দ্যাটস এ লিনিয়ার ইন্টারপোলেশন, আমাদের কালারের চেঞ্জটা কিন্তু লিনিয়ারলি নাও হতে পারে। রিয়েলিস্টিক্যালি যদি আমরা প্রত্যেকটা পিক্সেলে ফংস ইলুমিনেশন মডেল অ্যাপ্লাই করি, ব্যাপারটা এমনও হতে পারে যে একটা ভার্টেক্স থেকে আরেকটা ভার্টেক্সে কালারের চেঞ্জটা লিনিয়ার নেই, নন লিনিয়ার একটা চেঞ্জ আছে। সো আমরা কিন্তু এখানে একটা লিনিয়ার চেঞ্জের ফর্মুলাটা দিয়েছি। সো যেই জিনিসটা করা যায়, আমরা এই ডিস্টেন্সের ফর্মুলাটাকে আরেকটু সিম্পলিফাই করে ইজিয়ার করতে পারি। কিভাবে ইজিয়ার করা যায়? বেসিক্যালি আমাদের যে কোনো দুইটা পয়েন্টের মাঝখানে ডিস্টেন্স P1 এবং P2, এদের মাঝখানে ডিস্টেন্সের ফর্মুলাটা দাঁড়াচ্ছে ডেল এক্স হোল স্কোয়ার প্লাস ডেল ওয়াই হোল স্কোয়ার। সো আমাদের টোটাল ডিস্টেন্সের মধ্যে আমরা যেই জিনিসটা করতে পারি ইন্টারপোলেশনে, আমরা দেখব ডেল এক্স বড় নাকি ডেল ওয়াই বড়। যদি এরকম হয় যে ডেল এক্স ডেল ওয়াই থেকে বড়, তখন আমরা ডিস্টেন্স অফ P1 এবং P2 কে শুধুমাত্র ডেল এক্স দ্বারাই ডিটারমাইন করব। আর যদি এরকম হয় যে ডেল এক্স এর ভ্যালুটা ডেল ওয়াই এর ভ্যালু থেকে ছোট, তখন আমরা দুইটা পয়েন্টের মাঝখানে ডিস্টেন্সকে শুধুমাত্র ডেল ওয়াই দ্বারা ডিনোট করব। এগেইন দিস উইল নট বি দ্য অ্যাকচুয়াল ডিস্টেন্স বিটুইন দ্য পয়েন্ট P1 এবং P2, বাট আমাদের ইন্টারপোলেশনের জন্য দিস উইল অ্যাক্ট গুড এনাফ। কারণ ডেল এক্স যদি ডেল ওয়াই থেকে বড় হয়, তখন এই ডিস্টেন্স বিটুইন P1 এবং P2 এর ভিতরে কিন্তু ডেল এক্স এর কন্ট্রিবিউশনই বেশি। একইভাবে ডেল এক্স যদি ডেল ওয়াই থেকে ছোট হয়, তখন কিন্তু ডিস্টেন্স বিটুইন P1 এবং P2 এর মধ্যে ডেল ওয়াই এর কন্ট্রিবিউশনটাই বেশি। সো যেই জিনিসটা আমরা করতে পারি, আমরা এখানে ডিস্টেন্স বিটুইন এ বি
আমাদের নর্মাল এই লাইনটার কথা যদি চিন্তা করি, আমাদের কারেন্টলি যে লাইনটা আছে সেটার জন্য দেখে মোটামুটি বোঝা যাচ্ছে যে এই লাইনের জন্য ডেল এক্সটা ডেল ওয়াইয়ের থেকে বেশি হবে। সো আমরা চেঞ্জড ডিস্টেন্স বিটুইন এ বিকে সিম্পলি লিখতে পারি যে আমাদের শুধুমাত্র এক্স দিয়ে এক্স ওয়ান মাইনাস এক্স নট, চেঞ্জ ডিস্টেন্স বিটুইন এ সিকে আমরা লিখতে পারি এক্স টু মাইনাস এক্স নট। সো ওভারঅল আমাদের সি পয়েন্টের ফর্মুলাটাকে আমরা কিভাবে দিতে পারি? আমাদের সি পয়েন্টের ফর্মুলাটাকে যদি দিতে হয়, সো যেই জিনিসটা এখন করা যাচ্ছে, যদি আমি এ পয়েন্টটাকে বেস ধরি তখন আমি সি পয়েন্টার ফর্মুলা দিতে পারি ভি এ প্লাস ভি বি মাইনাস ভি এ, এবং আমি যেহেতু ডিস্টেন্সের রেশিওটা নিচ্ছি এবং কারেন্টলি আমার লাইনের জন্য দেখে বোঝা যাচ্ছে ডেল এক্স এর ভ্যালুটা ডেল ওয়াই এর ভ্যালু থেকে বড়। অ্যাকচুয়ালি যখন আমাদের কোঅর্ডিনেটটা দেওয়া থাকবে তখন আমি কিন্তু বিয়োগ করেও বুঝতে পারবো, বাট নর্মালি গ্রাফিক্যালিও বোঝা যাচ্ছে ডেল এক্স এর ভ্যালুটা ডেল ওয়াই থেকে বড়। সো সিম্পলি আমি এ বির ডিস্টেন্সটা ধরে নিতে পারি এক্স ওয়ান মাইনাস এক্স নট করে, এবং এ সির ডিস্টেন্সটা আমি ধরে নিতে পারি এক্স টু মাইনাস এক্স নট করে। সেম ভিসির ফর্মুলাটা আমি চাইলে বি পয়েন্টটাকে ধরেও করতে পারি, যেখানে আমি এটাকে ভি বি প্লাস ভি এ মাইনাস ভিবি ধরে ক্যালকুলেট করতে পারবো, যেখানে বি এবং এর মাঝখানের ডিস্টেন্সটা হচ্ছে এক্স নট মাইনাস এক্স ওয়ান, এবং সি এবং বি পয়েন্টের মাঝখানে ডিস্টেন্সটা হবে এক্স টু মাইনাস এক্স ওয়ান। সো সেম ইন্টারপোলেশন, জাস্ট ডিস্টেন্সের কার্টেসিয়ান ফর্মুলাটাকে আমরা পুরোপুরি ইউজ না করে ডেল এক্স এবং ডেল ওয়াই এর ভিতরে যেটা বড় সেটা ইউজ করে আমরা ইন্টারপোলেশনটা ইউজ করছি। সো ওভারঅল এই রেশিও ক্যালকুলেশনটা আমাদের জন্য একটু ইজিয়ার হয়ে যাচ্ছে, এবং এই রেশিও ক্যালকুলেশনটা যত বেশি নন এক্সপেন্সিভ হবে তত কিন্তু আমাদের কালারের ইন্টারপোলেশন অথবা ক্যালকুলেশনটা তত বেশি ইজিয়ার হবে। সো গুডার শেডিং অ্যাকচুয়ালি ডাজ দ্যাট। সো গুডার শেডিংয়ে যদি এখন আমরা অ্যাপ্লাই করি, সো গুডার শেডিং হোয়াট বেসিক্যালি ডাজ ইজ দ্যাট আমাদের একটা পলিগন থাকে, একটা পলিগনে যতগুলো ভার্টেক্স থাকে প্রত্যেকটা ভার্টেক্সের কালার আমরা ফংস ইলুমিনেশন মডেল দিয়ে বের করব। অ্যাজ ফর এক্সাম্পল আমার এখানে টোটাল ভার্টেক্স আছে 4টা। সো এই 4টা ভার্টেক্সের জন্য কালার 1, কালার 2, কালার 3 এবং কালার 4, এই 4টা কালার আমরা ডিরেক্টলি ফংস ইলুমিনেশন মডেল অ্যাপ্লাই করে ডিফিউজ লাইট, স্পেকুলার লাইট এবং অ্যাম্বিয়েন্ট লাইট যোগ করে বের করা হলো। বাট এই 4টা পিক্সেল ছাড়া রেস্ট অফ দ্য পিক্সেল পুরো পলিগনের জন্য আমরা ইন্টারপোলেশন করে বের করব। কিভাবে ইন্টারপোলেশন বের করব? সাপোজ আমরা এই পয়েন্টের জন্য কালার কি সেটা আমরা বের করতে চাই। এখন এই পয়েন্টের কালারটাকে কিন্তু আমরা চাইলে এই পয়েন্টের কালার এবং এই পয়েন্টের কালার, এই দুইটা পয়েন্টের কালার দিয়ে ইন্টারপোলেট করে বের করতে পারি। সো মনে করি এই পয়েন্টের কালারকে আমরা বলি কালার লেফট, এই পয়েন্টের কালারকে বলি আমরা কালার রাইট। সো কালার লেফট এবং কালার রাইট যদি আমার জানা থাকে, সো আগের ফর্মুলা অনুযায়ী লিনিয়ারলি ইন্টারপোলেট করে আমরা কালার এক্সটা বের করতে পারবো। কিন্তু আমরা কি কালার লেফট এবং কালার রাইটটাও জানি? আনসার ইজ নো। আমরা শুধুমাত্র ভার্টেক্সের কালারকে ফংস ইলুমিনেশন মডেল অ্যাপ্লাই করে বের করেছি। সো যেই জিনিসটা করা যায়, আমরা কালার লেফটকেও একইভাবে ইলুমিনেশন মডেল আমরা ইন্টারপোলেশন যেটা দেখিয়েছি সেটা দিয়ে বের করব, এবং কালার রাইটের জিনিসটাকেও আমরা ইন্টারপোলেট করে বের করব। এখন কালার লেফটকে যদি আমরা ইন্টারপোলেশন করি, কোন দুইটা ভার্টেক্সের ভিতর ইন্টারপোলেট করা উচিত? সেটা হচ্ছে আমাদের এই ভার্টেক্স এবং এই ভার্টেক্স, রাইট? দ্যাট মিন্স কালার 1 এবং কালার 4 এর মাঝখানে ইন্টারপোলেশনটা করে কিন্তু কালার লেফটটা বের করা যাবে। সো আমি যদি কালার 1টাকে বেস কালার ধরি, সো আগের মতোই যেই ফর্মুলাটা দেওয়া যাবে যে কালার লেফটের কালারটা হবে কালার 1, দ্যাট মিন্স এই কালারটা, প্লাস টোটাল কালার 4 এবং কালার 1 এর যে ডিফারেন্সটা সেটা হচ্ছে এই কালার। এবং যদি আমরা এইদিকে খেয়াল করি যে আমার এখানে যে কারেন্টলি এজটা দেওয়া আছে, ফর দিস এজ আমাদের ড্রয়িং দেখে বোঝা যাচ্ছে ডেল ওয়াই এর ভ্যালুটা কিন্তু ডেল এক্স এর ভ্যালু থেকে বড়। সো নর্মালি যেটা করা যায়, এখন আমরা টোটাল কার্টেসিয়ান ডিস্টেন্সের বড় ফর্মুলাটা না নিয়ে শুধুমাত্র ওয়াই এর ডিস্টেন্সটা নিয়ে আমি ইন্টারপোলেট করে ফেলবো।
সো কালার 1 এবং কালার 4 এর মাঝখানে টোটাল ওয়াই এর ডিসটেন্স কত? এইখানে ওয়াই এর ভ্যালু হচ্ছে ওয়াই বটম, আর এইখানে ওয়াই এর ভ্যালু হচ্ছে বেসিক্যালি ওয়াই 4। সো টোটাল ডিসটেন্সটা হচ্ছে ওয়াই 4 মাইনাস ওয়াই বটম। বাট আমি কি ওয়াই বটম থেকে ওয়াই 4 পর্যন্ত গিয়েছি? আনসার ইজ নো। আমি এখন ওয়াই এস কারেন্টলি এই স্ক্যান লাইনে আছি। সো আমি ওয়াই এস মাইনাস ওয়াই বটম এটা করে আমাদের কালার লেফটের ডিস্টেন্সটা পেলাম, যেটাকে ইন্টারপোলেট করে কালার লেফট বের করা যায়। সেম কালার রাইটটা বের করার জন্য আমরা এখন কালার 1 এবং কালার 2 এর ভিতর ইন্টারপোলেশন করে এই ক্যালকুলেশনটা করলাম। এবং যদি আমরা কালার লেফট এবং কালার রাইটটা বের করে ফেলি, এই এজের জন্য কিন্তু আমরা বুঝতে পারছি যে ডেল এক্সটা, এই এজের জন্য ডেল এক্সটা কিন্তু ডেল ওয়াই থেকে বড়। সো এখন ওয়াই এর ভিতর ইন্টারপোলেট না করে সেম জিনিসটা আমরা এক্স এর ভিতর ইন্টারপোলেশন করে কালার এক্সটা বের করছি। সো গুড়ার শেডিং বেসিক্যালি আরবিট্রারিলি যে কোনো শেপের জন্য যদি আমরা কালার বের করতে চাই সেইভাবে দুইটা এজ পয়েন্টের কালার ভার্টেক্স থেকে ইন্টারপোলেট করে বের করে এরপর দুইটা এজ পয়েন্টের উপর ইন্টারপোলেট করে আমি মাঝখানের কোনো একটা পয়েন্টের কালার বের করতে পারবো। এক্সাম্পল হিসেবে যদি আরো কিছু কমপ্লিকেটেড শেপ নেওয়া হয়, অ্যাজ ফর এক্সাম্পল মনে করি আমি এই শেপের জন্য কালারটা বের করতে চাচ্ছি, যেখানে প্রত্যেকটা ভার্টেক্সের ইনফরমেশন সাপোজ আমাকে দেওয়া। সো প্রত্যেকটা ভার্টেক্স আমি এখানে দেখাবো না। সাপোজ এখানে এই ভার্টেক্সটার কোঅর্ডিনেট x1 y1 জানা, এখানে এই ভার্টেক্সটার কোঅর্ডিনেট x2 y2 জানা, এবং এই ভার্টেক্সটার কোঅর্ডিনেট x3 y3 জানা। মনে করি এখানের কালারটা হচ্ছে কালার 1, এখানের কালারটা হচ্ছে কালার 2, এখানের কালারটা হচ্ছে কালার 3। নাও মাই টার্গেট ইজ দ্যাট আমি এই পয়েন্টের কালারটা বের করতে চাই, এবং এই পয়েন্টের সাপোজ কোঅর্ডিনেটটা দেওয়া আছে x4 y4। সো আলটিমেটলি এই পয়েন্টের কোঅর্ডিনেটটা বের করার জন্য আমার কিন্তু এই পয়েন্টের কালারটা বের করার জন্য আমার এই কালারটাও বের করতে হবে, এই কালারটাও বের করতে হবে। সো এই লাইনের প্রত্যেকটা পয়েন্টের জন্য আমাদের কিন্তু y এর ভ্যালু সেম, তার মানে এই লাইনের ইকুয়েশনটাই হচ্ছে y ইজ ইকাল টু y4। সো সিম্পলি আমি ধরে নেই এই পয়েন্টের জন্য x এর ভ্যালু হচ্ছে x5y4, আর এই পয়েন্টের জন্য x এর ভ্যালু হচ্ছে x6y4। সো মাই টার্গেট ইজ দ্যাট আমি আগে এই কালারটা বের করব। সো সাপোজ এই কালারটার নাম দিলাম আমি হচ্ছে কালার 4। আমি আগে কালার 4 বের করতে চাই, এরপর আমি কালার 5 বের করতে চাই, সেখান থেকে ফাইনালি আমি এরপর এই কালার 7টা বের করতে পারবো, অথবা 7টা বের করতে পারবো। এখন কালার 4 যদি আমি বের করতে চাই, এই কালার 4 কিন্তু আমার আসবে এই পয়েন্টের কালার এবং এই পয়েন্টের কালারের মধ্যে ইন্টারপোলেশনটা করে। সো যদি আমি কালার 1টাকে বেস কালার হিসেবে ধরে নেই, তখন আমার কালার 4টা আসবে কালার 1 এর কালার প্লাস কালার 3 এবং কালার 1 এর মাঝখানে যেটা ডিফারেন্স, সেই ডিফারেন্সটা মাল্টিপ্লাইড বাই কালার 1 এবং কালার 3 এর টোটাল ডিস্টেন্স। এবং আপনি যদি এই লাইনটার দিকে তাকাই দেখে বুঝতে পারতেছে এই লাইনের জন্য ডেল ওয়াই এর ভ্যালুটা ডেল এক্স এর ভ্যালু থেকে বড়। সো যেই জিনিসটা করা যায় আমি এখানে লিখতে পারি y3 মাইনাস y1, বাট এগেইন আমি y1 থেকে কিন্তু y3 পর্যন্ত যাইনি, আমি কিন্তু y1 থেকে y4 পর্যন্ত এসেছি। সো যেই জিনিসটা করা যায় y4 মাইনাস y1। সো এটা দিয়ে আমার একটা কালার 4 বের হয়ে আসবে। একইভাবে যদি আমি কালার 5টা বের করতে চাই, সাপোজ আমি কালার 1 এবং কালার 2 এর ভিতরে ইন্টারপোলেশনটা করতে হবে। সো কালার 5টা বের করার জন্য মনে করি বেস কালার আমি ধরে নিলাম কালার 2। সো কালার 2 থেকে যদি শুরু করি, টোটাল কালারের ডিফারেন্স এখন হচ্ছে কালার 1 মাইনাস কালার 2, এবং কালার 2 থেকে কালার 1 এর ডিস্টেন্স আমার এই গিভেন লাইনের জন্য যদিও দেখে বোঝা যাচ্ছে না, বাট ধরে নেই যে ডেল এক্স এর ডিফারেন্সটা ডেল ওয়াই এর ডিফারেন্স থেকে বেশি। সো এখন আমি y ধরে ইন্টারপোলেট না করে x ধরে ইন্টারপোলেট করব। সো টোটাল আমার নিচে হয়ে যাবে x1 মাইনাস x2, বাট আমি তো x2 থেকে x1 পর্যন্ত আসিনি, আমি কিন্তু x1 থেকে এসেছি x6 পর্যন্ত। সো আমি যেই জিনিস করতে পারি এখানে দিয়ে দিব x6 মাইনাস x2। এটা ইউজ করে আমি কালার 5 এর ভ্যালু বের করে ফেললাম। এখন আমি কালার 4 এবং কালার 5 এই দুটোর ভ্যালু ইউজ করে কালার 7 এর ভ্যালু কিন্তু বের করতে পারবো। যদি আমি এখন কালার 7 এর ভ্যালু বের করতে চাই, আমি কালার 4টাকে বেস কালার ধরে নিলাম। সো কালার 4 থেকে কালার 5 এর টোটাল ডিফারেন্স কালার 5 মাইনাস কালার 4, এবং এই লাইনের জন্য ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে ডেল এক্স এর ভ্যালুটা ডেল ওয়াই এর ভ্যালু থেকে বড়। সো সিম্পলি আমি এক্স দ্বারা ইন্টারপোলেট করি, আমার কালার 4 এবং কালার 5 এর ভিতরে টোটাল
অ্যাবসিসার ডিফারেন্সটা হচ্ছে x6 মাইনাস x5, বাট এগেইন আমি x5 থেকে x6 পর্যন্ত যাইনি, আমি এই পর্যন্ত এসেছি যেখানে বেসিক্যালি অ্যাবসিসার ভ্যালু হচ্ছে x4। সো বেসিক্যালি আমি এখানে যদি x4 মাইনাস x5 দিয়ে দিই, আমার কিন্তু কালার 7টাই বের হয়ে যাচ্ছে। সো বেসিক্যালি যদি পুরো ব্যাপারটাকে সামারাইজ করা হয়, গুরাট শেডিংয়ে আমি প্রত্যেকটা ভার্টেক্সের জন্য, দ্যাট মিনস আমাদের কারেন্ট ফিগারে এই ভার্টেক্সগুলোর জন্য প্রত্যেকটা ভার্টেক্সের কালার আমি ইউজিং ফংস ইলুমিনেশন মডেল বের করব। বের করার পর এই পলিগনের জন্য এজে থাকা যে কোনো কালার আমি ভার্টেক্সে থাকা কালার দিয়ে ইন্টারপোলেট করব, এবং এজ ছাড়া পলিগনের মাঝখানে থাকা কোনো কালারকে দুই এজের কালার দিয়ে বেসিক্যালি ইন্টারপোলেট করে কালার বের করা যাবে। সো দিস ইজ বেসিক্যালি দ্য সামারি অফ দ্য গুরাট শেডিং। এখন যদি আমরা ফ্ল্যাট শেডিং এবং গুরাট শেডিং এর ভিতরে একটা কম্প্যারিজন টানা হয়, যেই জিনিসটা আমরা দেখতে পারবো, ফার্স্ট অফ অল যদি আমরা সেম জিনিসটা ফ্ল্যাট শেডিং এর জন্য দেখি, সাপোজ ফ্ল্যাট শেডিং এ আমার এই জায়গায় সামান্য একটা স্পেকুলার লাইট ছিল, মনে করি এখানে একটা রেড কালার স্পেকুলার লাইট ছিল, আমার এখানে একটা রেড কালার স্পেকুলার লাইট আছে, এবং আমাদের টোটাল অবজেক্টটার কালার সাপোজ মনে করি এখানে পুরো কালারটা হচ্ছে ব্লু ছিল। সো বেসিক্যালি আমি এখন র্যান্ডমলি ফ্ল্যাট শেডিং আমি যেই জিনিসটা করব, আমি র্যান্ডমলি কোনো একটা পিক্সেল সিলেক্ট করব এবং র্যান্ডমলি একটা পিক্সেল সিলেক্ট করে সেইখানের পিক্সেলের কালারটা বের করব। সো মনে করি র্যান্ডমলি আমি এই পিক্সেলটাকে সিলেক্ট করেছিলাম, এই পিক্সেলটাকে সিলেক্ট করে ফংস ইলুমিনেশন মডেল দ্বারা আমি কালার ব্লু পেলাম। সো কালার ব্লুটা পাওয়ার পর আমার যেই জিনিসটা হবে, যখন আমি সেম ফিগারটাকে কালার করতে যাব, আমি কিন্তু ব্লু কালারটা দিয়ে পুরো ফিগারটাকে সিম্পলি কালার করে ফেলবো। সো আমার কাছে কিন্তু মাঝখানে যে এই স্পট লাইটটা ছিল, এই স্পট লাইটটা কিন্তু বেসিক্যালি হারিয়ে গেল, রাইট? বাট আরও ইন্টারেস্টিংলি যে জিনিসটা দেখা যাবে, যদি আমি র্যান্ডমলি ব্লু পিক্সেলটাকে সিলেক্ট না করে স্পটলাইটের পিক্সেলটাকে সিলেক্ট করতাম, তখন যেই জিনিসটা হতো, আমি র্যান্ডমলি এটাকে সিলেক্ট করে দেখতাম যে এই কালারটা হচ্ছে রেড। সো যখন আমি এইখান থেকে টোটাল জিনিসটাকে কালার করতে যেতাম, আমি পুরো অবজেক্টটাকে ক্রিয়েট করার পর বেসিক্যালি দেখা যেত এখন আমি পুরো অবজেক্টটাকে রেড কালার করে দিতাম, রাইট? কজ আমি একটা পিক্সেলের কালার সেট করে ফ্ল্যাট শেডিংয়ে পুরো পলিগনে ওই কালারটা করে দিই। সো বেসিক্যালি র্যান্ডম পিক্সেলটা কখনো আমাদের স্পেকুলার লাইটের ভিতর পড়লে পুরো পলিগনটাই স্পেকুলার লাইট হয়ে যাবে, হুইচ ইজ এ ভেরি ব্যাড চয়েস। আবার যদি স্পেকুলার লাইট ছাড়া অন্যান্য কালারে পড়ে, তখন পুরো পলিগনের মধ্যে কিন্তু কোনো স্পেকুলার লাইট আর থাকবে না। কিন্তু গুরাট শেডিংয়ে কিন্তু বেসিক্যালি এই প্রবলেমটা থাকবে না। যদি গুরাট শেডিংয়ের কথা চিন্তা করি আমরা, তখন কারেন্টলি ফর গুরাট শেডিং আমি যদি সেম টাইপের পলিগনটাকেই কনসিডারেশনে নিয়ে আসি, মনে করি এই পার্টিকুলার পলিগনের জন্য মাঝখানে কোনো, মানে এই কর্নারে কোনো একটা স্পেকুলার লাইট আছে। সো মনে করি যে এই স্পেকুলার লাইটের জন্য এতটুকুর কালার হচ্ছে রেড, রেস্ট অফ দ্য কালার এখানে মনে করি এগুলো হচ্ছে ব্লু কালার। সো আলটিমেটলি এখন যদি আমি এখানে গুরাট শেডিং বেসিক্যালি অ্যাপ্লাই করা হয়, আমি এখানে রেড কালার দেখব, এখানে আমি হচ্ছে ব্লু কালার দেখব, তাদের মাঝখানে যখন ইন্টারপোলেশন হবে, কালারটা কিন্তু আস্তে আস্তে রেড থেকে ব্লু এর দিকে যাবে, এই দিকেও আস্তে আস্তে রেড থেকে ব্লু এর দিকে যাবে। সো এই কালারটা কিন্তু আমাদের গুরাট শেডিং এ ধরা পড়বে, যেটা ফ্ল্যাট শেডিং এ ধরা পড়তো না। এখন কিন্তু গুরাট শেডিং এ কোনো একটা ভার্টেক্সে যদি স্পটলাইট অথবা স্পেকুলার লাইট থাকে, সেটাকে কিন্তু গুরাট শেডিং খুব ভালো মতো ক্যাপচার করতে পারে। এবং প্র্যাকটিক্যালি মোস্ট অফ দ্য কেসে আমরা দেখতে পারবো যে মোস্ট অফ দ্য কেসে আমাদের স্পেকুলার অথবা স্পটলাইটগুলো এজে অথবা ভার্টেক্সেই থাকে। বাট গুরাট শেডিং যেই জিনিসটা পারবে না, যেটা হচ্ছে মেইন প্রবলেম, মনে করি ভার্টেক্সে কোনো একটা স্পটলাইট না থেকে এই মাঝামাঝি কোনো একটা স্পটলাইট থাকবে। সো বেসিক্যালি যদি আমি এখানে একটা কালার 1 পাই গ্রে কালার, এখানে যদি কালার 2 পাই গ্রে কালার, এখানেও যদি কালার 3 পাই একটা যে কোনো গ্রে কালার, আমি কিন্তু এদের মাঝখানে ইন্টারপোলেট করে যখন বাকি কালারগুলো বের করব, এই কালারটা কিন্তু গুরাট শেডিং কখনোই আর ক্যাপচার করতে পারবে না। কজ আমি যেহেতু ইন্টারপোলেশন করছি, এবং ইন্টারপোলেশন করার কারণে ভার্টেক্সে যেহেতু স্পটলাইটটা ছিল না, গুরাট শেডিং কখনোই এই স্পটলাইটটা ক্যাপচার করতে পারবে না। সো ইন সামারি, ফ্ল্যাট শেডিং তো আমাদের একটা পার্টিকুলার পলিগনের ডিফারেন্ট কালার দিতেই পারে না। ফ্ল্যাট শেডিং মানে হচ্ছে একটা পলিগন মানে একটা কালারই থাকবে।
গুরাট শেডিং একটা পলিগনে ডিফারেন্ট ডিফারেন্ট কালার করতে পারে, যেখানে আমরা ভার্টেক্স থেকে ইন্টারপোলেট করে কোনো কালার পেতে পারি, এবং যদি ভার্টেক্সে কোনো স্পটলাইট অথবা স্পেকুলার লাইট থাকে, গুরাট শেডিং সেটাকে খুব ভালো মতোই ক্যাপচার করতে পারে। বাট ভার্টেক্স ছাড়া যদি পলিগনের মাঝে স্পটলাইটটা থাকে অথবা এজে স্পটলাইটটা থাকে, তখন কিন্তু গুরাট শেডিং সেই স্পট অথবা স্পেকুলার লাইটটাকে ঠিকমতো ক্যাপচার করতে পারে না। বাট রিয়েলিস্টিক কেসে যখন আমরা এই একটা মেশের জন্য পলিগন কাউন্ট অনেক হাই ধরবো এবং আমাদের স্পটলাইট অথবা স্পেকুলার লাইটটাও, তখন দেখবো যে একটা পলিগনের জন্য খুব লোকালাইজ হয়ে যায় এবং সেটা কোনো একটা ভার্টেক্সেই থাকে, তখন এই প্রবলেমগুলো বেসিক্যালি মিনিমাইজ হয়ে যায়। বাট গুরাট শেডিং থেকেও আরও একটা ভালো এবং এক্সাক্ট শেডিং হচ্ছে ফং শেডিং। সো ফং শেডিংয়ে যেটা হয়, আমরা ফংস ইলুমিনেশন মডেল দেখেছি, আমরা যদি ডিফিউজ লাইট ক্যালকুলেট করতে চাই তখন আমাদের কিন্তু এল ডট এন, দ্যাট মিনস পয়েন্টের রেসপেক্টিভে লাইটের পজিশন ভেক্টর এবং পয়েন্টের নর্মাল ভেক্টর, এই দুইটার মাল্টিপ্লিকেশন করা লাগে, এবং স্পেকুলার লাইটের জন্য কিন্তু আমার আর ডট ভি, এই দুইটা দ্যাট মিনস রিফ্লেক্টেড রে এবং হচ্ছে ভিউ ভেক্টর, এই দুইটার মাল্টিপ্লিকেশন করতে হয়, মানে ডট প্রোডাক্ট করতে হয়, এবং এই সারফেস নাম্বার এনটা কিন্তু আমার আর বের করার সময়ও কাজে লাগে। সো আমরা ডিফিউজ লাইটের লেকচারে দেখেছি যে প্রত্যেকটা সারফেসে থাকা প্রত্যেকটা পয়েন্টের নর্মাল বের করা এটা কিন্তু টেডিয়াস একটা টাস্ক। যদি একটা প্লেন অলওয়েজ আমার প্লেন সারফেস হয় অথবা স্ফেরিক্যাল সারফেস হয়, তখন আমাদের বের করাটা ইজিয়ার, বাট নর্মালি আদার দেন দ্যাট আমাদের কিন্তু প্রত্যেকটা পয়েন্টের নর্মাল বের করাটা খুব টেডিয়াস একটা টাস্ক। সো যেই জিনিসটা করা যায় ফংস শেডিংয়ে, প্রত্যেকটা ভার্টেক্সের নর্মাল আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি ম্যাথমেটিক্স ইউজ করে বের করব। এরপর গুরাট শেডিংয়ে আমরা যেভাবে কালার ইন্টারপোলেট করি, আমাদের ফংস শেডিংয়ে আমরা সেইভাবে প্রত্যেকটা নর্মালকে ইন্টারপোলেট করব। সো মনে করি আমাদের এম ওয়ানের জন্য একটার ভ্যালু হচ্ছে এ আই প্লাস বিজে প্লাস সিকে। একইভাবে মনে করি আমাদের এম ওয়ানের পর আমাদের এম টু এর যে ভেক্টরটা আছে সেটা মনে করি আমাদের হচ্ছে ডিআই প্লাস ইজে প্লাস এফ কে। সো আমরা এখানে ডিফারেন্ট কম্পোনেন্টের ভিতরে যদি ইন্টারপোলেশন করি, মাঝে থাকা কোনো একটা নর্মালও কিন্তু আমরা বের করতে পারবো। সো প্রত্যেকটা পয়েন্টে এইভাবে ইন্টারপোলেশনের মাধ্যমে নর্মালটা বের করার পর ওই নর্মালটা ইউজ করে এখন আমি প্রত্যেকটা পয়েন্টে ইন্ডিভিজুয়ালি ফংস ইলুমিনেশন মডেল অ্যাপ্লাই করব। সো মেইন জিনিসটা হচ্ছে এটা আমাদের মানে ফং শেডিং, এটা আমাকে খুব ভালো মতো একদম রিয়েলিস্টিক্যালি কালারটাই আমাকে দিবে, এবং ফং শেডিং দ্বারা আমাদের যদি মাঝখানেও কোনো একটা স্পেকুলার লাইট থাকে, আমি কিন্তু এই লাইটটাকেও ক্যাপচার করতে পারবো। কারণ একটা জিনিস মাথায় রাখি, ফং শেডিংয়ে কিন্তু আমি কালারকে ইন্টারপোলেশন করছি না, আমি কিন্তু নর্মাল ভেক্টরকে ইন্টারপোলেশন করছি। সো প্রত্যেকটা পয়েন্টে যেহেতু আবার নতুন করে ফংস ইলুমিনেশন মডেল অ্যাপ্লাই করাই হবে, সো মাঝে থাকুক অথবা সাইডে থাকুক যে কোনো স্পেকুলার লাইটকেই কিন্তু ফং শেডিং ক্যাপচার করতে পারে। ফং শেডিং আমাকে কি অ্যাডভান্টেজটা দিচ্ছে, যে প্রত্যেকটা পয়েন্টে এখন আমাকে ইন্ডিভিজুয়ালি নর্মালটা আর বের করতে হবে না, আমি ভার্টেক্সের নর্মাল জানা থাকলে সেখান থেকে ইন্টারপোলেট করে বাকি নর্মালগুলোও বের করতে পারি। সো ফং শেডিং বেসিক্যালি আমাদেরকে খুবই রিয়েলিস্টিক একটা ইমেজ দেয়, বাট বুঝতে পারছি যে গুরাট শেডিংয়ে আমরা টাইম কমপ্লেক্সিটিটাকে যতটুকু কমিয়ে নিয়ে এসেছিলাম, ফং শেডিংয়ে টাইম কমপ্লেক্সিটি কিন্তু আরও বেশি বেড়ে গেল। কারণ গুরাট শেডিংয়ে 4টা ভার্টেক্সের জন্য আমরা মাত্র 4বার ফংস ইলুমিনেশন মডেল অ্যাপ্লাই করে বাকিগুলো ইন্টারপোলেশন দিয়ে বের করতাম। বাট ফং শেডিংয়ে আমাদের প্রত্যেকটা পিক্সেল, দ্যাট মিনস যদি এন সংখ্যক পিক্সেল থাকে, এন বারই কিন্তু ফংস ইলুমিনেশন মডেল অ্যাপ্লাই করতে হচ্ছে। বাট এটার অ্যাডভান্টেজটা হচ্ছে যে স্পেকুলার লাইট যেখানেই থাকুক না কেন আমি ক্যাপচার করতে পারবো। সো ইন সামারি, আমার এখানে যে স্পটলাইটটা আছে সেটা আমাদের ফ্ল্যাট শেডিং তো ক্যাপচার করতে পারবেই না, গুরাট শেডিংও ক্যাপচার করতে পারবে না, এটা শুধুমাত্র ফং শেডিং ক্যাপচার করতে পারবে। এইখানে যে স্পেকুলার লাইটটা আছে সেইটা কিন্তু আমাদের ফ্ল্যাট শেডিং ক্যাপচার করতে না পারলেও গুরাট শেডিং ক্যাপচার করতে পারবে, আর ফং শেডিং তো ক্যাপচার করতে পারবেই। আর এইখানে যে স্পটলাইটটা আছে এইটা কিন্তু আমাদের ফং শেডিং শুধুমাত্র ক্যাপচার করতে পারবে, বাট গুরাট শেডিং কিন্তু ক্যাপচার করতে পারবে না। আর এখানে যেমন এখানে একটা ডার্ক ব্লু কালার আছে, এখানে একটা লাইট ব্লু কালার আছে, এখানে নর্মাল ব্লু কালার, এখানে নর্মাল ব্লু কালার, এই শেডিংটা কিন্তু ফং শেডিংও যেভাবে পারবে গুরাট শেডিংও কিন্তু সেম ওয়েতেই পারবে। সো ইন সামারি,
সবচেয়ে কমন শেডিং অ্যাপ্রোচ আমাদের হচ্ছে গুডাট শেডিং, এবং মোস্টলি এই শেডিংটাই সবচেয়ে বেশি ইউজ করা হয়। আদার দেন দ্যাট ফ্ল্যাট শেডিং, এটা টাইম কমপ্লেক্সিটি অনেক কমে যায়, বাট আমরা ফ্ল্যাট শেডিংটাকে খুব ফাস্টার, দ্যাট মিনস একটা পলিগনের জন্য মাত্র একবার ক্যালকুলেশন করতে হয়, টোটাল অপারেশনটা ভেরি ফাস্ট। সো নাম্বার অফ পলিগন অনেক বেশি হলে ফ্ল্যাট শেডিং ইজ কমপ্লিটলি ওকে, বাট নাম্বার অফ পলিগন যদি অনেক কম হয় তখন বেটার গুডার শেডিং করা, আর খুবই রিয়েলিস্টিক কালারিং চাইলে আমরা তখন ফং শেডিংয়ে মুভ অন করতে পারি। আজকের লেকচারে ইভেন আগের যে লাইটিং মডেলটা পড়ানো হয়েছিল সব কিছুর জন্য আপনি এই রেফারেন্স বইয়ের এই সেকশনগুলো যদি পড়েন আমরা হচ্ছে সিলেবাসে সব কিছু কভার করতে পারবো। সো আজকের লেকচার ভিডিও এখানেই শেষ করছি। এটা দিয়ে আমাদের হচ্ছে কালার মডেল, লাইটিং মডেল এবং শেডিংয়ের এই টোটাল কমপ্লিশনটা টানা হলো।